Hello, good evening, and a warm Good evening. welcome to today's live webinar presented by Turya Wellness. Today's webinar's topic is how to cope with post COVID mental health crisis. So today we have organized this মানে আপনারা সবাই জানেন আজ এই ওয়েবিনারটা অর্গানাইজ করা হয়েছে অগ্নিদীপ গাঙ্গুলির স্মরণে ওর 17th অফ জুনে ওর বার্থ অ্যানিভার্সারি ছিল তো ওর অনারে সরি 17th অফ জুনে অগ্নিদীপ গাঙ্গুলির বার্থ অ্যানিভার্সারি ছিল তো ওর স্মরণে ওর অনারে এই ডেটটাতে জেনারেলি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজেশন করা হয় বাট যেহেতু আমরা কোভিডের মধ্যে আছি আর উই আর অল স্টাক অ্যাট হোম তো আমরা এই লাইভ ওয়েবিনার অর্গানাইজ করেছি সো আজকে যেহেতু আমরা কোভিড সিচুয়েশনে আছি কোভিডের মধ্যে আমরা অনেক কিছু আমরা ফেস করছি যে ডিফিকাল্টিসগুলো খুব কমন ডিফিকাল্টিস সেইগুলো নিয়ে আমরা আজকের ওয়েবিনারের টপিক রেখেছি যেমন যেটা হয় প্যানিক যেটা আমরা করছি অ্যাংজাইটি যেটা আমাদের মধ্যে হচ্ছে আর পোস্ট কোভিড যে স্ট্রেসটা আমরা ফেস করছি তো এই টপিকে বিশদে আলোচনা করার জন্য আমরা আমাদের মধ্যে দুজন বিশিষ্ট গেস্টকে পেয়েছি ফিজিশিয়ান ডক্টর স্বাতী মণ্ডল অ্যান্ড সাইকায়াট্রিস্ট ডক্টর অনামিকা দাস ওয়েলকাম আজকে ওয়েবিনার স্টার্ট করার আগে আমি কিছু হাউস রুলস বলে দিচ্ছি ওয়েবিনারটা 1 ঘন্টার ওয়েবিনার ওয়েবিনার চলাকালীন যদি কোনো কোয়েশ্চেন্স থাকে ডাউটস থাকে আপনারা চ্যাট বক্সে কোয়েশ্চেনটা লিখে দেবেন যদি কোয়েশ্চেন লিখতে ডিফিকাল্টি মনে হয় আপনারা সেটা আই হ্যাভ আ কোয়েশ্চেন বলে শুধু লিখে দিতে পারেন লাস্ট 10 মিনিটস আমরা একটা কোয়েশ্চেন আনসার সেশন রাখবো সেখানে আপনাদের ডাউটসগুলো আমরা যতটা সম্ভব ডিসকাস করব সো উইদাউট ফার্দার এডু আমরা প্যানিক আর পোস্ট কোভিড স্ট্রেস আর যা যা মেন্টাল হেলথ স্ট্রেস আমাদের কোভিডের টাইমে ফেস করছি সেটার জন্য আমরা চলে যাচ্ছি ডক্টর মণ্ডলের কাছে ওভার টু ইউ হুম শোনা যাচ্ছে এবার কি শোনা যাচ্ছে? হুম ওকে। তো আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে কোপিং উইথ মেন্টাল হেলথ ক্রাইসিস ইন কোভিড এরা। তো তার উপর মেইন ফোকাস যেটা করা হচ্ছে সেটা হচ্ছে প্যানিক অ্যাটাকস অ্যান্ড পিটিএসডি মানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তো আহ, আহ, এটা সম্বন্ধে এটা সম্বন্ধে কথা বলার জন্য একজন ফিজিশিয়ানের কি দরকার, তাই না? এটা একটা সাইকিয়াট্রিক প্রবলেম। তো ফিজিশিয়ান এখানে কি জায়গা? বেসিক্যালি একজন ফিজিশিয়ানের এখানে একটাই মেইন রোল, সেটা একটা মিথ ডিবাঙ্ক করার জন্য যে মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ বেসিক্যালি দুটো আলাদা জিনিস, যেটা একদমই ভুল কথা। যেটা ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথ বেসিক্যালি ফান্ডামেন্টালি লিঙ্ক। কিভাবে লিঙ্ক? সিরিয়াস যে কোনো মেন্টাল ইলনেস যেগুলো যাদের আছে তারা এমনিতেই ক্রনিক ফিজিক্যাল কন্ডিশন ডেভেলপ করার জন্য হায়ার রিস্কে থাকে। আবার উল্টো দিক থেকে যাদের ক্রনিক ফিজিক্যাল হেলথ ইলনেস কিছু আছে তারা ডিপ্রেশন, অ্যাংজাইটি এটসেট্রা মেন্টাল ইলনেস গুলো জেনারেল পপুলেশনের থেকে টুয়াইস রেটে দুগুণ বেশি ওনারা সাফার করেন। এবার কিভাবে আহ, কিভাবে ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথকে এফেক্ট করে? ফিজিক্যাল হেলথ বেসিক্যালি দুভাবে এফেক্ট করতে পারে, পজিটিভলি এবং নেগেটিভলি। পজিটিভ ইফেক্টের মধ্যে এক্সারসাইজের কথা তো আমরা সবাই জানি। এক্সারসাইজ করলে আমাদের ফিজিক্যাল হেলথ যেমন উন্নতি হয় তেমনি মেন্টাল হেলথেরও উন্নতি হয়, বিশেষ করে বিশেষ করে ডিপ্রেশনের ক্ষেত্রে। এছাড়া যদি নেগেটিভ ইফেক্ট দেখি তাহলে নেগেটিভ ইফেক্ট বলতে যারা কোনো ক্রনিক ফিজিক্যাল কন্ডিশন নিয়ে ভুগছেন তারা ইমোশনাল স্ট্রেস, ক্রনিক পেইন এগুলো নিয়ে ডিল করতে থাকে, যেটা আলটিমেটলি ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে পর্যবেসিত হয়। আহ, যদি আমরা কোনো স্পেসিফিক রোগের কথা ভাবি, ধরুন ডায়াবেটিস। ডায়াবেটিস ওয়ান অফ দ্য কমনেস্ট সব থেকে টেন্ডেন্সি দেখা গেছে। আবার আরো যদি একটু ডিটেলসে যাই, যে যদি আপনার সুগারের কোনো কন্ট্রোল করছেন না এবং আলটিমেটলি মেন্টাল হেলথ এফেক্টেড হচ্ছে, দিয়ে আলটিমেটলি সেটা সেলফ কেয়ার মানে নিজেকে খেয়াল রাখা, নিজের ব্লাড সুগার কন্ট্রোলে রাখা, খাওয়া দাওয়া কন্ট্রোল করা, এক্সারসাইজ করা, এগুলো সব ছেড়ে দিচ্ছেন, দিয়ে আলটিমেটলি ফিজিক্যাল হেলথ আরো ডিটোরিয়েট করছে, যেটা আবার মেন্টাল হেলথকে আরো ওয়ার্সেন করছে, আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে।
এটা হলো ডায়াবেটিস কিভাবে মেন্টাল হেলথকে এফেক্ট করছে। এরপরে যেটা কমনেস্ট, ওয়ান অফ দ্য কমনেস্ট রোগ হচ্ছে হার্ট বা কার্ডিওভাস্কুলার ডিজিজ বা স্ট্রোক। এবার দেখা গেছে যাদের হার্ট ডিজিজ আছে তারা জেনারেল পপুলেশন থেকে 3 গুণ বেশি চান্সেস তাদের থাকে যে তারা ডিপ্রেশন ডেভেলপ করবে। আবার স্ট্রোক হলেও, স্ট্রোক হওয়ার পরবর্তী সময়ে যেহেতু তারা একটা ক্রনিক ইলনেস নিয়ে সারা জীবনের মতো বেশিরভাগ লোক ডিল করবেন, আলটিমেটলি তারা ডিপ্রেশনও ডেভেলপ করে। এবার রেসপিরেটরি ইলনেস আসা যাক। রেসপিরেটরি ইলনেস যেহেতু এই কোভিড এর সম্পর্কে আমাদের এখন এত বেশি ইন্টারেস্ট, যাদের দেখা গেছে অলরেডি কোনো ক্রনিক রেসপিরেটরি ইলনেসে ভুগছেন, তাদের মধ্যে যারা সিভিয়ারলি এফেক্টেড থাকে তাদের 4 জনের মধ্যে 3 জন অ্যাটলিস্ট অ্যাংজাইটি বা ডিপ্রেশনেও ভুগবে। আবার যারা অ্যাজমার অ্যাটাক, যেটা কম বয়স্ক লোকেদের বেশি দেখা যায়, তাদের অ্যাংজাইটি এবং প্যানিক অ্যাটাকসেরও সম্ভাবনা অনেক বেশি। এছাড়া ক্যান্সারও একটা ওয়ান অফ দ্য এখন খুবই দেখা যাচ্ছে চারিদিকে। ক্যান্সারের জন্য বেশিরভাগ যারা ক্যান্সারে ভোগেন তাদের ডিপ্রেশনও ডেভেলপ করার খুব বেশি চান্সেস থাকে, কারণ তাদের হাই লেভেল অফ স্ট্রেসের মধ্যে থাকে, ইমোশনালি আপসেট থাকে, বডি চেঞ্জেস হয় যার জন্য ইমেজ ইস্যুও আসে। এছাড়া আরেকটা রোগ যেমন কমন রোগ যেমন আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মানে গাঁটে ব্যথা। তো দেখা গেছে তাদের পেনের সঙ্গে মুড এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার হওয়ার চান্সেস খুব বেশি বাড়তে থাকে। এবার এটা তো গেল ফিজিক্যাল হেলথ কিভাবে মেন্টাল হেলথকে এফেক্ট করে। মেন্টাল হেলথ আবার উল্টো দিকে ফিজিক্যাল হেলথকে এফেক্ট করতে পারে। কিভাবে? মেন্টাল ইলনেসের জন্য পার্সে কিছু ফিজিক্যাল সিমটমসও পেশেন্টরা দেখতে পায়, এবং সেটা ইলনেসের জন্যও হতে পারে বা তার ট্রিটমেন্টের জন্যও হতে পারে। ইলনেসের জন্য দেখা যাচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হয়, স্লিপ সাইকেল ডিস্টর্টেড হয়, এগুলোর জন্য হতে পারে। আবার কিছু সাইকিয়াট্রিক মেডিকেশনও আছে যার সাইড এফেক্টের জন্য ওয়েট গেইন হয়, ইরেগুলার হার্ট রেট দেখা যায়, এবং আলটিমেটলি এগুলো ক্রনিক কোনো হার্ট ইলনেস, হার্ট সংক্রান্ত ইলনেসে ডেভেলপ করতে পারে। এছাড়াও মেন্টাল হেলনেস পার সে আমাদের সোশ্যাল স্কিল গুলোকে এফেক্ট করে। কগনিটিভ ফাংশন মানে রোজকার যে ছোটখাটো অ্যারিথমেটিক প্রবলেম, হায়ার মেন্টাল ফাংশন যেগুলোতে ইউজ করতে হয় সেগুলো এফেক্ট হয়। এনার্জি যে লেভেল যেটা আমাদের থাকে সেটাও ডিক্রিজ করে যায়। এই সব কিছু আলটিমেটলি আমাদেরকে পুরো হেলদি বিহেভিয়ার গুলো বা হেলদি হ্যাবিটস গুলো মেনটেন করতে নেগেটিভলি ইম্প্যাক্ট করে। মানে আমরা ঠিক ধরনের খাবার চুজ করতে পছন্দ করি না, এক্সারসাইজ করতে পছন্দ করি না, যেগুলো আলটিমেটলি লং টার্মে আমাদের ফিজিক্যাল হেলথকে এফেক্ট করে। এছাড়াও মেন্টাল ইলনেস গুলোকে যাদের থাকে তারা স্মোকিং, অ্যালকোহল অ্যাবিউজ, ড্রাগ অ্যাবিউজ এটসেট্রার দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকে, যেগুলো আলটিমেটলি ফিজিক্যাল হেলথকে এফেক্ট করবে। এবার যদি আমরা ডায়াবেটিসে আবার যাই, ডায়াবেটিসে দেখা গেছে যে যারা মেন্টালি ইল পারসন যারা থাকেন তাদের ডায়াবেটিস হওয়ার চান্সেস বেশি থাকে জেনারেল পপুলেশনের থেকে। ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া এটসেট্রা যাদের অলরেডি থাকে তাদের ডায়াবেটিস হওয়ার চান্সেস বেশি থাকে। তাদের কারণ হচ্ছে রেজিস্ট্যান্স টু ইনসুলিন তাদের বডিতে বেশি থাকে। এছাড়া আহ, যারা অলরেডি মেন্টাল ইলনেস নিয়ে ভুগছেন তাদের ওবেসিটি বা হাই কোলেস্ট্রল হওয়ার চান্সেস বেশি থাকে, যেগুলো ইলনেস পারসে তার জন্যই হতে পারে, অ্যান্টিসাইকোটিক মেডিকেশন যেগুলো ইউজ করা হয় তার জন্যও হতে পারে। এবং এই ওবেসিটি আলটিমেটলি বিভিন্ন ধরনের রোগ যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন এটসেট্রা ডেভেলপ করতে হেল্প করে। এবার যদি হার্ট ডিজিজেই পার্সে এবার আসি, এবার দেখা যাচ্ছে যে যাদের কোনো সিরিয়াস মেন্টাল ইলনেস অলরেডি আছে তারা তাদের স্ট্রেস হরমোনস গুলো বা অ্যাড্রিনালিন খুব বেশি মাঝে মাঝে বেরোয়, তার ফলে হাই ব্লাড প্রেশার হয়। এবার এছাড়াও অ্যান্টিসাইকোটিক যেগুলো মেডিকেশন দেওয়া হয় সেগুলোর জন্য অ্যাবনর্মাল হার্ট রিদম হয়, যেগুলো আলটিমেটলি হার্ট ডিজিজ ডেভেলপ করতে হেল্প করে। এছাড়াও অন্যান্য হার্ট রিলেটেড যে ইস্যুস গুলো পেশেন্টরা ডিল করে তারা হচ্ছে আহ, একটা পুয়ার নিউট্রিশন তারা নেয়, তারা স্ক্রিনিং এ যাওয়ার প্রেফার করে না, ওবেসিটি ডেভেলপ করে। এগুলো সবকটাই প্রিডিসপোজার টু হার্ট ডিজিজ। আমাদের নিজেদের দেশে খুব ভালো ডেটা এই সংক্রান্ত নেই, কিন্তু ওয়ার্ল্ড লিটারেচার থেকে যেটা জানা যায় যে দেখা যাচ্ছে যাদের মেয়েরা স্পেশালি যারা ডিপ্রেশন নিয়ে ভুগছে তাদের মধ্যে 80% কোনো না কোনো ফর্মের হার্ট ডিজিজ এক্সপিরিয়েন্স করছে। আবার যাদের হচ্ছে গিয়ে মেন্টাল ইলনেস থাকে তাদের চান্সেস 3 গুণ বেশি চান্সেস থাকে স্ট্রোক হওয়ার জেনারেল পপুলেশন থেকে যাদের মেন্টাল ইলনেস নেই।
এবার যদি আমরা আবার রেসপিরেটরি ইলনেসে আসি, রেসপিরেটরি ইলনেসেও সিরিয়াস যাদের মেন্টাল ইলনেস আছে তাদেরও কিছু ক্রনিক রেসপিরেটরি কন্ডিশন ডেভেলপ করার চান্সেস থাকে, যেমন সিওপিডি, ব্রঙ্কাইটিস, অ্যাজমা এটসেট্রা। কেন? কারণ তাদের একটা কমন রিস্ক ফ্যাক্টর থাকে স্মোকিং। এছাড়া ক্যান্সার, ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে যে মেন্টাল ইলনেসের জন্য, পোর হেলথ, নিউট্রিশন এটসেট্রা এসবের জন্য, হাই ফ্যাট ডায়েটের জন্য গল ব্লাডার বা বাউল ক্যান্সার হওয়ার চান্সেস খুব বেশি হয়ে যায়। হুম, এবার এবার যদি আমি কোভিডেই আসি স্পেসিফিক্যালি, কোভিড কিভাবে মেন্টাল হেলথকে এফেক্ট করছে। ইন্ডিয়ার তরফ থেকে সেরকম কোনো কংক্রিট ডেটা অ্যাভেলেবেল নয়। যেটুকু ডেটা অ্যাভেলেবেল আছে সেটা বেসিক্যালি ওয়ার্ল্ড লিটারেচারের সঙ্গে প্যারালালি চলে। মানে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে যা দেখা গেছে আমাদের দেশেও তাই দেখা যাচ্ছে। সেটা কি না, অবভিয়াসলি অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন বাড়ছে। কাদের মধ্যে বাড়ছে না, জেরিয়াট্রিক পপুলেশন মানে যাদের বয়স 60 তাদের বেশি এফেক্ট হচ্ছে। ইয়াং এজ গ্রুপে, ইয়াং এজ গ্রুপের কোভিড কিন্তু অত বেশি হয় না, মাত্র 3.3% ইয়াং পপুলেশন এফেক্টেড হচ্ছে, কিন্তু তাদের মেন্টাল হেলথ ইম্প্যাক্টেড হচ্ছে তাদের ফ্যামিলি মেম্বাররা কোভিডে এফেক্টেড হওয়ার জন্য। এছাড়া যারা কোভিড থেকে নিজেরা সার্ভাইভ করে বেঁচে উঠছেন তাদের তো বটেই, এবং যারা ওনাদের জন্য কেয়ার করছেন, যারা কেয়ার গিভার তাদেরও। এছাড়া হেলথ কেয়ার প্রফেশনাল যারা অলরেডি আছেন তাদের তো অবশ্যই মেন্টাল হেলথ ইস্যুস আসছে। এছাড়াও যেটা আরেকটা জিনিস নোটিস করা যাচ্ছে সেটা হচ্ছে কোভিড এর জন্য যাদের অলরেডি কোনো মেন্টাল হেলথ ইস্যুস ছিল বা কোনো সাবক্লিনিক্যালের মেন্টাল হেলথ ইস্যুস ছিল, সেগুলো ক্লিয়ার আপ করছে। এবার পোস্ট কোভিড কি কি কন্ডিশন আছে যেগুলো এই মেন্টাল হেলথ ইস্যুস তৈরি করতে পারে, এটা একটা বড় একটা আমব্রেলার আন্ডারে আনা যায় পোস্ট কোভিড কন্ডিশন বলে। এটা বেসিক্যালি একটা ওয়াইড রেঞ্জ অফ হেলথ কনসিকুয়েন্সেস যেটা লাস্ট করছে মোর দেন 4 উইকস আফটার ইনফেকশন। মানে ইনফেকশন হওয়ার 4 সপ্তাহ পরেও এই হেলথ কেয়ার কনসিকুয়েন্সেস গুলো রয়ে যাচ্ছে যখন, তখন তাকে পোস্ট কোভিড কন্ডিশন বলা হচ্ছে। এবং এই সিমটমস গুলো অনগোয়িং হতে পারে, রেকারিং হতে পারে বা নিউ হতে পারে। মানে কন্টিনিউ সিমটমস গুলো চলে যাচ্ছে, বা চলে গিয়েছিল আবার ফেরত আসছে, বা আগে ছিলই না নতুন করে ডেভেলপ করছে। তো এই পোস্ট কোভিড কন্ডিশন মোটামুটি 3 ধরনের হয়, যদিও এর উপর ডেটা এখনো গ্যাদারিং চলছে, এক্সাক্ট ডেফিনেশন এখনো তৈরি হয়নি, একটা ফাংশনাল ডেফিনেশন এটা। তার মধ্যে ফার্স্ট যেটা আমরা নোটিস করার জিনিস সেটা হচ্ছে লং কোভিড বা পোস্ট কোভিড সিন্ড্রোম, অনেকে বলেন পোস্ট অ্যাকিউট কোভিড সিন্ড্রোমও বলেন। এটাও বেসিক্যালি একটা ওয়াইড রেঞ্জ অফ সিমটমস অ্যান্ড ক্লিনিক্যাল ফাইন্ডিং, যেটা ভ্যারিং ডিগ্রি অফ ইলনেসের মানে কোভিড ইলনেসের পরে ডেভেলপ করছে। সেটা মাইল্ড টু অ্যাসিমটোম্যাটিক কোভিড থেকে শুরু করে সিভিয়ার কোভিড হলেও একই একই ইয়ের মধ্যে থেকে পেশেন্টের পরবর্তীকালে লং কোভিড সিমটমস গুলো ডেভেলপ করছে। এবং সিমটমস গুলো কি কি, মানে সিমটমস গুলো অনেক অনেক ধরনের, যেমন ফ্যাটিগ, ডিফিকাল্টি ইন থিঙ্কিং অর কনসেন্ট্রেশন মানে কোনো কিছু চিন্তা করতে, কনসেন্ট্রেট করতে অসুবিধা, শ্বাসকষ্ট। এবার শ্বাসকষ্টটা যাদের অলরেডি কোনো সিটি স্ক্যান বা পালমোনারি ফাংশন টেস্টের কোনো টেস্টের কিছু ধরা পড়েছে সেটার ক্ষেত্রেও, যাদের কিছু ধরা পড়েনি তাদের ক্ষেত্রে কাশি, জয়েন্টস বা মাসল পেন, চেস্ট পেন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হেডেক মানে মাথা ব্যথা, ফিভার, জ্বর, বুক ধড়ফড় করা, স্মেল বা টেস্টের না পাওয়া, দাঁড়ালে মাথা ঘোরা, বা সামান্য হাঁটাচলা করলে গায়ে হাত পায়ে ব্যথা হওয়া, এই সব কিছুই এই সিমটমের মধ্যে পড়ে। এবার কাদের লং কোভিড হয়, লং যারাই কোভিডে সাফার করছেন তাদের সবারই কি লং কোভিড হয়ে যায়? এটার ক্ষেত্রে ইন্ডিয়ার সেরকম কোনো ডাটা এভেলেবেল নেই। ইউএস এবং ইউকে যে ডাটা এভেলেবেল আছে তার তার অর্থ দাঁড়াচ্ছে এখন যে 10% থেকে 35% রেঞ্জের মধ্যে পেশেন্টরা কোভিড হওয়ার পরে লং কোভিড ডেভেলপ করছে। নেক্সট যেটা হেলথ কনসিকুয়েন্সেস যেটা আছে, যেটা আলটিমেটলি মেন্টাল হেলথকে এফেক্ট করছে, সেটা হচ্ছে মাল্টি অর্গান সিস্টেম এফেক্টস অফ কোভিড। মাল্টি অর্গান সিস্টেম মানে বিভিন্ন ধরনের, দেখা যাচ্ছে অলমোস্ট সব অর্গ্যানই কোভিড এফেক্ট করে। যেমন ধরুন কার্ডিওভাস্কুলার মানে হার্ট, ব্লাড ভেসেলস, পালমোনারি মানে লাংস, রেনাল মানে কিডনি, ডার্মাটোলজিক্যাল মানে স্কিন, নিউরোলজিক্যাল মানে নার্ভের, এবং সাইকিয়াট্রিক মানে মেন্টাল।
এই সব কিছুই এফেক্ট হতে পারে, এমনকি এমআইএস, অটো ইমিউন কন্ডিশনসও ডেভেলপ করতে পারে। এই যে কন্ডিশনস গুলো ডেভেলপ করছে, প্রত্যেকটা অর্গানের ক্ষেত্রে স্পেসিফিক রোগ হয়। এবার সেই রোগগুলো আলটিমেটলি লং টার্মে থেকে যাবে কিনা সেটা এখনো আমরা ঠিকভাবে জানি না, কারণ এখন সবেমাত্র 1.5 বছর হয়েছে। লং টার্ম মানে লাইফ লং তার এফেক্ট কত থাকবে এখনই বোঝা সম্ভব নয়। স্টিল যেগুলো তার ইমিডিয়েট এফেক্ট আমরা দেখতে পাচ্ছি মেন্টাল হেলথের উপর। এছাড়া আহ, আরেকটা কন্ডিশনও আছে। কোভিড-19 ট্রিটমেন্টের জন্য বা হসপিটালাইজেশনের জন্য পেশেন্টরা কিছু পোস্ট ইন্টেন্সিভ কেয়ার সিন্ড্রোম বলে একটা জিনিস ডেভেলপ করে, বা পিটিএসডিও বলতে পারেন অনেকটা। এটা কোভিড এর জন্য ইউনিক নয়। কোভিড ছাড়াও বিভিন্ন অন্যান্য যে কোনো রোগ যেটার জন্য বহুদিন হসপিটালে থাকতে হয়েছে বা ইন্টেন্সিভ কেয়ারে থাকতে হয়েছে, তারা এটা ডেভেলপ করে। আহ, কি ডেভেলপ আলটিমেটলি সিমটম কি হয় এদের, ওই পিটিএসডির মতো সিমটম হয়। এছাড়া সিভিয়ার উইকনেস ডেভেলপ করতে পারে। এবার পোস্ট কোভিড এই যে তিনটে জিনিস আমরা আলোচনা করলাম, এটা কিভাবে হচ্ছে কি মেন্টাল হেলথকে এফেক্ট করছে। লং কোভিড যেটা আছে সেটার একটা পার্ট অফ সিমটম হচ্ছে অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। আর সেকেন্ড হচ্ছে মাল্টি অর্গান ইনভলভমেন্ট যেটা দেখলাম, সেটার ক্ষেত্রেও আলটিমেটলি ক্রনিক ইল হেলথ ডেভেলপ করার একটা চান্সেস আছে, বা তার ডেভেলপ হয়ে যাওয়ার একটা চান্সেস থাকার জন্য তার মেন্টাল ইম্প্যাক্ট একটা আছে, যেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি অ্যাংজাইটি এবং ডিপ্রেশন ডেভেলপ করে। লং হসপিটালাইজেশনের পার সে পিটিএসডির মতো সিমটম ডেভেলপ করতে পারে। তো যদি আমরা লাস্টে আমি এই কথাটা আমি অ্যাড করব যে কোভিড বলেই নয়, যে কোনো সময় যে কোনো মেন্টাল ইলনেসই কিন্তু সবসময়, কোভিড বলে না, যে কোনো সময় মেন্টাল ইলনেস খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা ইন্ডিয়াতে খুবই নেগলেক্টেড। আমার এটাই অ্যাড করার আছে, যারা অলরেডি মেন্টাল ইলনেস নিয়ে সাফার করছেন বা এরকম কোনো সিমটম ডেভেলপ করছে, তাদের কাছে যদি মনে হয় যে ডায়াবেটিস বা হাইপার টেনশন এমন একটা রোগ যার ট্রিটমেন্ট করা উচিত, তাহলে এইটাও একটা রোগ যেটার জন্য ট্রিটমেন্ট অ্যাটলিস্ট তার জন্য কোনো ধরনের হেল্প নেওয়া উচিত। যখন ডাক্তাররা বারবার বলছেন যে আপনার এই ইস্যুটা আছে, হেলথ ওয়াইজ ইস্যু আছে, কিন্তু মেন্টাল ইস্যু আছে, বা আপনার হেলথের কোনো ইস্যু নেই, মেন্টাল ইস্যু আছে, আপনি কাইন্ডলি এর জন্য হেল্প নিন কোনো ধরনের, এটাকে বারবার ইগনোর করাটা উচিত নয়। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করি। থ্যাংক ইউ ডক্টর মণ্ডল। আপনি খুব ইম্পর্ট্যান্ট একটা মানে ইনফরমেশন যেগুলো আমাদেরকে দিলেন, খুব ইম্পর্ট্যান্ট, খুব দরকারি আজকের দিনে আমাদের জন্য। ডক্টর মণ্ডল যেগুলো বললেন সেগুলো যেটা আমরা ভাবতাম যে ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথ ডিফারেন্ট, তো মেন্টাল হেলথকে ইগনোর করা যায়, বা আমরা সামহাও এতটাই স্টিগমাটাইজ করে দিয়েছি যে আমরা ইগনোর করি। এটা খুব ইম্পর্ট্যান্ট, মানে এই মেসেজটা যে আপনি যেটা বললেন যে অনেক মেন্টাল হেলথ ইস্যুস এর কারণে ফিজিক্যাল হেলথ ইস্যুস পরে ডেভেলপ করে, আবার অনেক ফিজিক্যাল হেলথ ইস্যুসের কারণে মেন্টাল হেলথ ইস্যুস ডেভেলপ করে। তো দুটোকে ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া আর দুটোরই খেয়াল রাখাটা খুব ইম্পর্টেন্ট। এই ব্যাপারে আরও বিশদে আমাদেরকে এনলাইটেন করবেন ডক্টর দাস। তো ওভার টু ইউ। থ্যাংক ইউ। আমি এই মানে এই চান্সটা পেয়েছি বলার জন্য, তার জন্যই আমি থ্যাঙ্কফুল অর্গানাইজার্সদের কাছে। অ্যাবাউট আমরা যেটা টপিকটা নিয়ে কথা বলছি, কোপিং অ্যাবাউট দ্য লং টার্ম মেন্টাল হেলথ ইম্প্যাক্ট বা মেন্টাল হেলথ ইম্প্যাক্ট অফ কোভিড, তার মধ্যে স্পেসিফিক্যালি দুটো কন্ডিশনসে আমাদের ইম্পর্টেন্স থাকবে, যেটা হচ্ছে একটা পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অন্যটা হচ্ছে প্যানিক অ্যাটাক। নাও আমরা যদি এবার কোভিড নিয়ে কথা বলি, ডেফিনেটলি এখন কোভিডটাই হচ্ছে মোস্ট টকড অ্যাবাউট ডিজিজ। সবচেয়ে এটা নিয়ে এত ডিসকাশন চলছে, এত ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, এত পেশেন্টস লাইক ইট ইজ ইন দ্য নিউজ, আর পুরোই এতটাই আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে নিয়েছে। বাট আমরা যদি সেভাবে দেখি, বা আমরা যদি নিউজ পড়ি, বা আমরা কোনো কিছু দেখি, আমরা দেখি কি ফিজিক্যাল হেলথ ইম্প্যাক্ট অফ কোভিডটাই হচ্ছে
যেটা নিয়ে নিউজ বা মিডিয়া বা ম্যাক্সিমাম জায়গায় আমরা ইম্পর্টেন্স দিই, কি এতজন কোভিড এ এরকম হয়েছে, এতজনের শ্বাসকষ্ট হয়েছে, এতজনের এই মানে অন্য কোনো ফিজিক্যাল প্রবলেম হয়েছে, বাট মেন্টাল হেলথ প্রবলেম অফ কোভিড নিয়ে এখনো সেভাবে ডিসকাশন হয়নি। বিকজ একটা তার কারণ হচ্ছে ডেফিনেটলি এখনো ওরকম ভাবে ডেটা বা স্টাডিজ এখনো নেই। অ্যান্ড সেকেন্ডলি ডেফিনেটলি ইন্ডিয়াতে এখনো মেন্টাল হেলথ খুবই স্টিগমাটাইজড, এবং মেন্টাল হেলথ নিয়ে সামনে এসে কারো কিছু প্রবলেম হচ্ছে সেটা বলার জন্য হেল্প ঠিক করা, এই বিহেভিয়ার্স গুলো এখনো আমরা অ্যাজ জেনারেল পার্সন অফ দ্য সোসাইটি সেটাকে এখনো অ্যাকসেপ্ট করতে পারি না। যার হয় সেও পারে না, সে হেল্প নিতে যায়, তার মধ্যেও একটা সবসময় ওটা মনে হয় কি যে না এটা মনে হয় ঠিক হয়ে যাবে, সো লেটস গিভ সাম আদার টাইম। মানে আমরা সেই টাইমটা ওয়েস্ট করতে করতে তখন ইলনেসটা একটু বেশি পর্যায়ে পৌঁছে গিয়ে প্রবলেম্যাটিক হয়। এটা একটা স্পেসিফিক মেন্টাল হেলথ নিয়ে কথা নয়, এটা সব মেন্টাল ইলনেস এর জন্যই প্রযোজ্য। আমি এটা দিয়ে স্টার্ট করলাম টু জাস্ট give due importance to the mental health impact also of the COVID. এবারে যেটা কোভিড এর নিয়ে কথা, সেটা হচ্ছে কোভিড এর ডেফিনেটলি ফিজিক্যাল হেলথ ইম্প্যাক্ট হচ্ছে আর মেন্টাল হেলথ ইম্প্যাক্ট হচ্ছে। মেন্টাল হেলথ ইম্প্যাক্টের মধ্যে যেটা আমরা একটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটা এখন স্পেসিফিক্যালি টার্ম কয়েন হয়ে গেছে পোস্ট কোভিড স্ট্রেস ডিসঅর্ডার বলে। পোস্ট কোভিড স্ট্রেস ডিসঅর্ডার টার্মটা এর জন্য কয়েন করা হয়েছে কেন, দেখা যাচ্ছে কি কোভিডটা সত্যি প্রচন্ড একটা ট্রমাটিক জিনিস ফর অনেক পপুলেশনের জন্য, যার জন্য কি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার সাইকিয়াট্রিক ইলনেসে যা যা সিমটমস বা যা যা প্রবলেমস হয় কোভিড হওয়ার পরেও এই প্রবলেমস গুলো দেখা যাচ্ছে। এবার এই যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা দেখা গেছে ইন্ডিয়ান সিনারিওতে আমাদের কাছে আজ সাচ কোনো ডেটা নেই বলার জন্য কি কতটা প্রবলেম হচ্ছে, কতজন এতে এফেক্টেড হচ্ছে। বাট ওয়ার্ল্ড লিটারেচারে এখন যেটা স্টাডি অ্যাভেলেবেল আছে তাতে দেখা যাচ্ছে কি অ্যাবাউট 33% of the COVID people are suffering from mental illness। মানে যারা যতজনের কোভিড হয়েছে তার 1/3 পপুলেশনের কোনো না কোনো মেন্টাল প্রবলেমস হচ্ছে। এবং স্পেসিফিক্যালি পোস্ট কোভিড স্ট্রেস ডিসঅর্ডার কথা যদি আমরা বলি তাহলে সেটা 13% বা 13% অফ দ্য পপুলেশন, যেটা কিনা অনেকটাই একটা যদি একটা নাম্বার দেখা হয় সেটা কিন্তু একটা 100 জনের মধ্যে 13 জনেরই পোস্ট কোভিড স্ট্রেস ডিসঅর্ডার এই প্রবলেমটা থেকে সাফার করছে। এবারে আমাদের পোস্ট কোভিড স্ট্রেস ডিসঅর্ডারটা ডিটেলস যাই, তাহলে এখানে ট্রমাটা হচ্ছে কোভিড। এবার এই ট্রমাটা দিয়ে যেতে পারে কিছু পপুলেশন আছে যারা যেতে পারে। ফার্স্টলি হচ্ছে ডেফিনেটলি যার নিজের কোভিড হয়েছে সে, সেকেন্ডলি হচ্ছে কি যার আরো বেশি করে এফেক্ট হতে পারে যাদের এটা সিভি কোভিড ইলনেস হয়েছে এবং তারা আইসিইউতে কোনো না কোনো সময় ভর্তি ছিলেন, যেটা ডক্টর মন্ডল অলরেডি আমাদের বলেছেন কি যে পোস্ট আইসিইউ সিনড্রোম বলে হয়, সেটাও ডেফিনেটলি কোভিডে হচ্ছে বা সিভিয়ার ইলনেস অফ কোভিডে আমরা দেখছি কি যে আইসিইউ হসপিটালাইজেশনের অনেক দরকার পড়ছে অনেকেরই এদের। থার্ডলি হচ্ছে বাড়িতে যদি কোনো ফ্যামিলি মেম্বার্স এরকম সিভিয়ারলি কোভিড এফেক্টেড হয়ে থাকছে, হসপিটালাইজেশন হচ্ছে ইনক্লুডিং আইসিইউ হসপিটালাইজেশন তারা। ফোর্থলি কোনো বাচ্চা বা অ্যাডোলেসেন্ট যাদের বাবা মা কোভিড এরকম এফেক্টেড বা কোভিড এর জন্য ডেথ হয়েছে তারা। হেলথ কেয়ার ওয়ার্কার্স যারা ডে ইন ডে আউট সব সময় হচ্ছে কি যে পেশেন্টস দেখছে, কোভিড পেশেন্টস হ্যান্ডেল করছে, আইসিইউতে কাজ করছেন তারা। এবং ফাইনালি যারা কিনা প্রচন্ড ক্লোজলি কোভিড সিচুয়েশন গুলোকে অবজার্ভ করছে লাইক জার্নালিস্ট, এরা সবার মধ্যেই দেখা গেছে এই পুরো সবকটা পপুলেশনের মধ্যে এই পোস্ট কোভিড স্ট্রেস ডিসঅর্ডার প্রবলেমটা হতে পারে। প্রবলেমটা কি কি হচ্ছে, জেনারেলি কি কি সিমটমস বা কি কি জিনিস যেটা প্রবলেম হচ্ছে। ফার্স্ট যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কি যে যার এই মানে যাদের এই ডিসঅর্ডারটা হচ্ছে তারা হচ্ছে কি যে ফ্ল্যাশব্যাক বলে একটা প্রবলেম। ফার্স্ট ফ্ল্যাশব্যাকটা কি, যখন তার কোভিড হয়েছিল বা যে যখন আইসিইউ হসপিটালাইজড হয়েছিল তখন যেই তার যে আইসিইউ সাউন্ডস, মনিটরস এর সাউন্ডস বা হসপিটালে ভিজিট করেছে হসপিটাল স্টাফ, এইসব মেমোরিজ গুলো বারবার ফেরত আসছে। এবং সেই মেমোরিজ গুলো বারবার ফেরত আসার ফলে সেটাতে একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে। এবং তখন মানুষটার এরকম ডিফারেন্ট অ্যাংজাইটি সিমটমস, যেমন গা হাত পা থরথর করে কাঁপা, হাতে পায়ে ঘাম হয়ে যাওয়া, বারবার পালপিটেশন হওয়া মানে নিজের হার্টবিট বুঝতে পারা, শ্বাসকষ্ট হওয়া, এরকম ডিফারেন্ট টাইপ অফ অ্যাংজাইটি সিমটমস হচ্ছে। এই অ্যাংজাইটি সিমটমস গুলো যখন আমরা পিছনের মেমোরিজ থেকে আমাদের মানে পিছনের মেমোরিজ এর জন্য হয় অ্যাংজাইটি সিমটমস গুলো, এটাকে ফ্ল্যাশব্যাক বলে।
তো পোস্ট কোভিড স্ট্রেস ডিসঅর্ডার বা জেনারেলি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে দেখা গেছে ফ্ল্যাশব্যাকস হচ্ছে একটা মেইন প্রবলেম। সেকেন্ড প্রবলেম যেটা, সেটা হচ্ছে অ্যাভয়েডেন্স অফ দ্য সিচুয়েশন। এর ফলে কি হচ্ছে, এই যে ফ্ল্যাশব্যাকস গুলো হচ্ছে, এবার এই ফ্ল্যাশব্যাকস গুলো যাতে না হয়, বা যদি ওই ট্রমাটিক ইভেন্টটাকে আবার যাতে ভিজিট না করতে হয়, রিভিজিট না করতে হয়, সেজন্য কি হয়, মানুষ যে প্রবলেমটা দিয়ে ফেস করছে সে এই সিচুয়েশন গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করে। মানে চেষ্টা করে কিছু ফলো আপে যে হসপিটালে যেতে হবে, যাতে হসপিটালে যে না হয়। অনেক সময় এরকম হয় কি ঘড়ির টিকটিক আওয়াজ, এইসব জিনিসগুলো তারা বন্ধ করে রেখে দেয়, কি কোনো মতেই যাতে আমাদের ওই পুরোনো মেমোরিজ গুলো ফেরত না আসে। তাই এই জিনিসগুলো অ্যাভয়েডেন্স হয়। এই সিমটমস গুলো জেনে রাখা জরুরি এর জন্য, কারণ কিনা অনেক সময় যারা কোভিড হয়েছে যখন ঠিক হয়ে যায়, তখন যখন এই সিমটমস গুলো আসে তারা ভাবেন কি যে ও আচ্ছা হয়তো ভয় পাচ্ছি, হয়তো কিছু একটা প্রবলেম হচ্ছে। কিন্তু এটাই যে স্পেসিফিক পোস্ট কোভিড স্ট্রেস ডিসঅর্ডারের একটা সিমটম কংগ্লোমারেশন, এটা জানাটাও জরুরি। কারণ কিনা আপনারা যদি জানতে পারেন তাহলে নিজেরা সেটার জন্য স্টেপস নিতে পারবে, এবং তারপরে যদি দরকার পড়ে আরো স্পেশাল হেল্প বা স্পেশালাইজড হেল্পও নিতে পারবে। সেকেন্ড থার্ডলি হচ্ছে ডেফিনেটলি ফ্যামিলি মেম্বারসদেরও সবসময় খেয়াল রাখা উচিত, কোনো কোভিড পেশেন্ট যখন বাড়িতে ফেরত আসার পরে তারা এরকম কোনো সিমটমস রিপোর্ট করছে কিনা, কি যে আমাদের ওই জিনিসগুলো বারবার মাথায় আসছে, বারবার মেমোরিজ গুলো ফেরত আসছে, সেটার জন্য আমাদের অ্যাংজাইটি হচ্ছে, আমাদের মধ্যে একটা এরকম স্ট্রেস ক্রিয়েট হচ্ছে। এবং আরেকটা যেটা প্রবলেম হয়েছে, যেটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক স্পেসিফিক নয়, কোভিডেই দেখা যায়, যে সেটা হচ্ছে ইনসোমনিয়া, মানে ঘুমের প্রবলেম। ঘুম আসতে এবং ঘুম এলে ঘুমের সঙ্গে ওই ফ্ল্যাশব্যাক গুলো আসার খুব কমন একটা প্রবলেম হচ্ছে এই পোস্ট কোভিড স্ট্রেস ডিসঅর্ডারে। তাতে কি হয়, ইনিশিয়েশন অফ স্লিপ, মানে ঘুম আসতে চায় না, বা মেনটেনেন্স অফ স্লিপ, মানে ঘুম এলে মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে, এবং ঘুম ভেঙে যাওয়ার সময় ওই মেমোরিজ গুলোই ফেরত আসছে। এই ইনসোমনিয়া এবং রিলেটেড ফ্ল্যাশব্যাকসও খুব কমনলি দেখা যায় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে। এবারে যদি এই সিমটমস গুলো জানা থাকে, তাহলে যে কোন পেশেন্ট বা তার ফ্যামিলি মেম্বার্স, বা যদি ফ্যামিলি মেম্বার্স যদি হয়ে থাকে তাহলে সঙ্গে আর যারা তাদের সাপোর্ট প্রোভাইড করছে, তারা এই সিমটমস গুলোকে চিনে কোনো মানে সেটার জন্য অ্যাকশনস নিতে সুবিধা হবে। থার্ডলি হচ্ছে যেটা, সেটা আমরা যেটা আরেকটা নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাকটা কি জিনিস? প্যানিক অ্যাটাকটা হচ্ছে একটা ইন্টেন্স এপিসোড অফ অ্যাংজাইটি, মানে প্রচন্ড বেশি অ্যাংজাইটি হবে, কিন্তু সেটা শর্ট লাস্টিং হবে, মানে অল্প সময়ের জন্য হবে। মানে 10 মিনিট, 15 মিনিট, আমাদের দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম 1 ঘন্টা। ঠিক আছে, জেনারেলি 8 ঘন্টার মধ্যে একটা প্যানিক অ্যাটাক নিজে থেকেই শেষ হয়ে যায়। কি হয়, ওইটুকু সময়ের জন্য হঠাৎ করে যেন মনে হয় প্রচন্ড ভেতরে একটা রেস্টলেস ফিল হচ্ছে, মনে হচ্ছে মানে আমার নিজের যে প্রাণটা আছে প্রাণটা বেরিয়ে যাবে, এরকম একটা ফিল হয়। এবং তার সঙ্গে বুক ধুকধুক করা, মানে নিজের হার্টবিট বুঝতে পারা বা পালপিটেশন হওয়া, শ্বাসকষ্ট হওয়া, হাত পা ঘেমে যাওয়া, বাকি অ্যাংজাইটিতে যা সিমটমস হয় ওটা হয়, কিন্তু সিভিয়ার ইন্টেন্সিটিতে হয় এবং কম সময়ের জন্য হয়। এই অ্যাটাকস গুলো খুব কমনলি দেখা যাচ্ছে যাদের কোভিড হয়েছে, কোভিড হওয়ার পরে প্যানিক অ্যাটাকস হচ্ছে। এই প্যানিক অ্যাটাকস হওয়ার একটা মেইন কারণ যেটা, সেটা হচ্ছে যে ফিয়ার কন্ডিশনিং অফ দ্য রেসপিরেটরি প্রবলেম। মানে আমাদের যখন কোভিড হয় তখন আমাদের ম্যাক্সিমাম জোরে যারা কিনা হসপিটালাইজেশন হতে হয় বা একটু মডারেট টু সিভিয়ার হয়, তাদের শ্বাসকষ্টের প্রবলেম হয়। শ্বাসকষ্টের প্রবলেম হওয়ার ফলে কি হয়, কি যে তাদের তখন একটা লাঙের প্রবলেম ছিল, তার জন্য অ্যাকচুয়ালি শ্বাসকষ্টের প্রবলেম হয়। কিন্তু এনারা যখন লাঙের প্রবলেমটা ঠিক হয়ে যাওয়ার পরও যখন বাড়িতে ফেরত আসেন, তখন কি হয়, অল্প হয়তো কিছু সেটাই হঠাৎ করে একটা ইনস্টিল করে কি আমার আবার কিছু প্রবলেম হলো। এই যে একটা ফিয়ার কন্ডিশনিং হয়ে যায়, কি যে আমার একটা নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে মানে আবার কিছু একটা হয়ে যাবে, সেটা একটা সাডেন এপিসোড অফ অ্যাংজাইটিকে ট্রিগার করতে অনেক সময় ট্রিগার করে। এবং এই ট্রিগার করার ফলে এই প্যানিক অ্যাটাকস গুলো হয়। এই প্যানিক অ্যাটাকস গুলো জেনারেলি দেখা গেছে কি যে মানে নিজে থেকে সেলফ লিমিটিং, মানে 8 ঘন্টা বা 1 ঘন্টা পরে নিজ থেকে কমে যায়। কিন্তু অনেক সময় কি হয়, ধরুন হলো এবং কমে গেল, একবার হলো, দুবার হলো, মনে হচ্ছে আচ্ছা হচ্ছে, কমে তো যাচ্ছে, তাহলে কোনো ব্যাপার নয়। কিন্তু এটা কিন্তু ঠিক নয়। এই প্যানিক অ্যাটাকসটা যদি অ্যাড্রেস না করা হয় টাইমলি, তাহলে প্যানিক অ্যাটাকটা কিন্তু বাড়তে থাকবে ফ্রিকোয়েন্সিতে। মানে ধরুন আপনার 1 সপ্তাহ একবার হচ্ছিল, এটা হতে পারে এরপরে সপ্তাহে 3 বার 4 বার এরকম হতে থাকবে। এবং প্যানিক অ্যাটাক যত বাড়তে থাকে, যদি আগে কিছু না অ্যাকশনস নেওয়া হয়, তাহলে কিন্তু ট্রিট করাটা বেশি ডিফিকাল্ট। তখন এটা প্যানিক ডিসঅর্ডার পর্যায়ে পৌঁছে যায়। যখন মাসে 3-4 বারের বেশি হয়, তখন আমরা সেটাকে প্যানিক ডিসঅর্ডার বলি। তাই ডেফিনেটলি কি প্যানিক অ্যাটাকস গুলো, সেটা যদি
পেশেন্ট নিজে আইডেন্টিফাই করতে পারে কি হ্যাঁ আমার এরকম অ্যাংজাইটি এপিসোড হচ্ছে, তাহলে ডেফিনেটলি তার হেল্প সিক করা উচিত। এবং হেল্প সিক করার আগে নিজেদের বাড়িতেও কিছু স্টেপস নিতে পারেন, যে স্টেপস গুলোর কথা আমি বলছি, আমি ডিসকাস করব। এবং ফ্যামিলি মেম্বারসদেরও রিপোর্ট করতে হবে, ফ্যামিলি মেম্বারসরাও সেই জিনিসটা খেয়াল রাখবেন কি যে কারোর যদি কোনো কোভিড পেশেন্ট বাড়িতে মানে ঠিক হয়ে ফেরত এসছেন এবং তারপরে এরকম অ্যাংজাইটি এপিসোডের কথা বলছেন, এটা কিন্তু প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাকের লক্ষণ হতে পারে। এছাড়াও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আর প্যানিক অ্যাটাক ছাড়াও কিছু আরো আমি মানে স্পেসিফিক মেন্টাল ইলনেস নয় মানে সেভাবে, বাট আমি বলতে চাইছি কি জেনারেল স্পেকট্রাম অফ সব অ্যাংজাইটি ডিসঅর্ডারই আর ডিপ্রেশন, এই জিনিসটা কিন্তু পোস্ট কোভিডে দেখা যাচ্ছে কি যে খুবই কমন। ডিপ্রেশনের জন্য হচ্ছে কি যে লো মুড থাকবে, আমাদের মন একদম ভালো থাকবে না, কিছু করার ইন্টারেস্ট থাকবে না, কিছু এনার্জি থাকবে না, কোনো কিছুতে মনে হবে না কি যে আগে যে জিনিসগুলো আমাদের ভালো লাগবে সেই জিনিসে নিজেদের টাইম দিতে ভালো লাগবে না, স্লিপে প্রবলেম হবে, খিদে কমে যাবে, এগুলো খুব কমন সিমটমস অফ ডিপ্রেশন। এবং আমাদের মানে সেভাবে দেখতে গেলে কমন ফ্লু এর যা প্রিভ্যালেন্স বা ইনসিডেন্স, ডিপ্রেশনেরও কিন্তু ততটাই ইনসিডেন্স। WHO 3 বছর আগে ইট ওয়াজ দ্য থিম ডিপ্রেশন, এবং তারা বলেছিল 1 in 6%, প্রত্যেকটা 6টা পার্সনের মধ্যে একজনের কিন্তু ডিপ্রেশন হচ্ছে। এটা এমনি এত কমন, কিন্তু তাছাড়াও কোভিড এর পরে দেখা গেছে জেনারেল ডিপ্রেশনের যত কমন ওটা একটা অকারেন্স, কোভিড এর পরে সেটা আরো বেড়ে যাচ্ছে। কত বেড়ে যাচ্ছে সেটা আমাদের কাছে ডেফিনেটলি এখনো পর্যন্ত ডেটা নেই, বাট দেখা গেছে কারণ লং হসপিটালাইজেশন হচ্ছে, একটা আইসোলেশন হচ্ছে, মানুষকে সবার থেকে আলাদা থাকতে হচ্ছে, কোনো ইন্টারাকশন অনেক কমে গেছে মানুষের, সেই সব কারণের জন্য অনেকে দেখা গেছে এমপ্লয়মেন্ট জব ইস্যুস এসব হচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে কি ডিপ্রেশন হওয়ার প্রিভ্যালেন্সও কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। ডিপ্রেশন হলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক দুটো হওয়ারই চান্স বেড়ে যায়, এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক হলেও ডিপ্রেশনের চান্স অনেক বেড়ে যায়। তাই ডিপ্রেশনের সিমটমস গুলো জেনে রাখা উচিত, এবং সেটা হলেও তখনও হেল্প সিক করা উচিত। এবারে যদি আমরা কোপিং বলি কি এই প্রবলেমস গুলো হলে আমরা কিভাবে কোপ করতে পারি, কোপ করার কিছু হেলদি ওয়েজ আছে যেগুলো ডেফিনেটলি বাড়িতে বসে করা যেতে পারে। তার মধ্যে ফার্স্টলি একটা হচ্ছে যে কোনো রকম অ্যাংজাইটিকে কম করার একটা যেটা ওয়ে, সেটা হচ্ছে ডিপ ব্রিদিং রিল্যাক্সেশন এক্সারসাইজ করা। রিল্যাক্সেশন এক্সারসাইজ মানুষ যেভাবে তার ভালো লাগে সেভাবেই চাইলে করতে পারে। রিল্যাক্সেশন এক্সারসাইজেস ডিফারেন্ট ফর্মসে হয়, বসে করা যায়, শুয়ে করা যায়, যেইভাবে নিজের মাইন্ডকে রিল্যাক্স করতে পারবে সেভাবে অনেক টাইপের রিল্যাক্সেশন এক্সারসাইজেস হয়। বেসিক কমন যেগুলো সেগুলো তারা চাইলে ইভেন আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে লাইক ইউটিউব সেখান থেকে দেখেও করতে পারেন। সেকেন্ডলি হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজেস। ডিপ ব্রিদিং এক্সারসাইজেস হচ্ছে অ্যাজ ইটস নেম ইমপ্লাইজ কি লম্বা শ্বাস নিতে হবে এবং আস্তে আস্তে নিতে হবে, যাতে কিনা আমাদের মাইন্ড কাম করতে সুবিধে হয়। এটা হচ্ছে ডিপ ব্রিদিং রিল্যাক্সেশন এক্সারসাইজ। সেকেন্ডলি হচ্ছে নিজেদেরকে এক্সারসাইজ, যখন শারীরিক ভাবে নিজেরা কিছুটা বেটার ফিল করছে তখন আস্তে আস্তে ফিজিক্যাল এক্সারসাইজেস স্টার্ট করলে তাতেও ব্রেনে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে, অ্যাংজাইটি ডিপ্রেশন সবকিছুতেই আমাদের হেল্প করে। থার্ডলি হচ্ছে যে কোনো রকম ভাবে প্রোঅ্যাক্টিভ, মানে যেসব জিনিস আগে নিজের ভালো লাগতো এবং সেগুলোতে বিজি হলে নিজেদের মুড এলিভেট হতো, এরকম জিনিসের চেষ্টা করতে হবে নিজেদেরকে আরো বেশি করে ইনভলভ করা। যেমন কারো হবি বই পড়া, কারো গান শোনা, কারো গার্ডেনিং করা, যেভাবে করা সম্ভব এই মানে আইসোলেটেড ভাবে থেকে সেটা। এবং যতটা সম্ভব সোশ্যাল সাপোর্ট এবং সোশ্যাল নেটওয়ার্কের হেল্প নেওয়া, মানে ধরুন ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভস বা ফ্রেন্ডস যাদের সঙ্গে আমরা নিজেরা ফেস টু ফেস ইন্টারঅ্যাক্ট করতে পারছি না, তাদের যতদূর সম্ভব ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে বা ভিডিও কলস এর উপর দিয়ে নিজেদের কানেক্টেড রাখা। তার ফলে কি হয়, নিজেদের প্রবলেমস গুলো শেয়ার করাও হয় আগে, এবং চাইলে হেল্প সিক করাটাও আগে যায়। এইসব হোমলি রেমেডিস গুলো দিয়ে যদি আপনাদের মনে হয় কি ইমপ্রুভ কিছু মানে হচ্ছে না, বা আপনারা এরকম কাউকে দেখছেন, বাড়িতে দেখছেন বা জানছেন কি যে এরপরও ঠিক হচ্ছে না, তখন কিন্তু আমার মনে হয় কোনো মেন্টাল হেলথ প্রফেশনাল যেমন কোনো সাইকোলজিস্ট, কোনো কাউন্সিলর, কোনো সাইকিয়াট্রিস্ট এদেরকে দেখানো জরুরি। কারণ কিনা মেন্টাল ইলনেসেরও একটা লেভেলের পরে ট্রিটমেন্টের দরকার হয়, এবং ট্রিটমেন্টটা যত আগে শুরু করা যায়, আর্লি ইনিশিয়েশন হয়, তত দেখা গেছে কি সাইকিয়াট্রিক ইলনেস তত ভালোভাবে সারানো যায়। এটা একদমই খুব একটা স্টিগমাটাইজ জিনিস কি সাইকিয়াট্রিক ইলনেস একবার সাইকিয়াট্রিক মেডিকেশন চালু হলে কোনোদিন শেষ হবে না, সব সময় লাইফ টাইম চলবে,
বা কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ভালোভাবে অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট হয় না, বাস এমনি ঘুম পাড়িয়ে রাখার ওষুধ দেওয়া হয়, এই সবগুলো একদমই স্টিগমাটাইজ জিনিস। এখন ইন দিস ওয়ার্ল্ড লিটারেচার এন্ড ইন দিস ইন্ডিয়ান সিনারিও অনেক ভালো ভালো ওষুধ চলে এসেছে যেটা দিয়ে খুব ভালোভাবে সব সাইকিয়াট্রিক ইলনেস, যেমন কমন ফ্লু হলে, কমন কোল্ড হলে যেরকম ট্রিটমেন্ট হয় সেরকম হয়, এবং লং টার্ম যে ডিসঅর্ডার্স তাদের যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশনের ট্রিটমেন্ট হচ্ছে ভালো, তেমনি মেন্টাল ডিসঅর্ডার্স এরও ট্রিটমেন্ট আছে। তাই কোনো সময় ট্রিটমেন্টটা নিতে পিছপা হবেন না। কোনো যখন প্রবলেম, যখন দেখবেন কি যে নিজেরা পাচ্ছেন না সেভাবে নিজেদের ভাবে, যেমন প্যানিক, যেমন আমি বললাম প্যানিক অ্যাটাক যদি মাসে 4বারের বেশি হয় সেটা ডিসঅর্ডার। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যদি 2 উইকস এর বেশি কন্টিনিউ করে তখন আমরা সেটাকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কে মানে ভালো, মানে আমরা ওটাকে ডায়াগনোজ করি কি যে হ্যাঁ এটা 2 উইকস টু 1 মান্থের ওপরে এটা লাস্ট করে যাচ্ছে। সেভাবে তখন আপনারা যদি মনে করেন কি যে এই এই জিনিসগুলো সত্যি আমরা নিজেরা কোপ আপ করতে পারছি না, তাহলে ডেফিনেটলি সাইকিয়াট্রিক হেল্প নেওয়া উচিত। এবং সাইকিয়াট্রিক হেল্প যদি নাও পান, ইভেন আপনারা যারা ফার্স্ট কেয়ার প্রফেশনাল মানে যিনি ফিজিক্যাল হেলথই দেখছেন, তাকেও যদি আপনি রিপোর্ট করেন ডেফিনেটলি তিনিও আপনাদের হেল্প করতে পারবে নিজেদের লেভেলে, এবং যদি না হেল্প করতে পারে কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে রেফার করেও হেল্প করতে পারে। তাই নিজেদের প্রবলেমস গুলো নিয়ে বলা উচিত, সেটাকে নিয়ে ওপেন আপ করা উচিত এবং শেয়ার করে সেটার হেল্প সিক করা উচিত। স্পেসিফিক্যালি কোভিড নিয়েও এটাই হচ্ছে আমার টেক ফর দ্য টক, মানে আমি আজকে যে আমাদের কথা বলার টপিক ছিল আমার মনে হয় কি যে আমি সেটাকে যতটা সম্ভব ওটাকে কভার করেছি। এবং তাছাড়া আমি আরো কয়েকটা জিনিস যেগুলো বলতে চাইছি সেটা হচ্ছে কি যে ফার্স্টলি হচ্ছে কি যে কোভিড এর যে প্রবলেমস গুলো হচ্ছে সেখানে যখন আমাদের শ্বাসকষ্ট হচ্ছে বা আমাদের যে কোনো প্রবলেম হচ্ছে আমরা কিন্তু তখন কোনো হেল্প নিতে পিছপা হচ্ছি না। তাহলে যখন সেটা হেল্প নিতে পিছপা হচ্ছি না, তাহলে আমাদের যখন কোভিড এর পরে যদি কোনো সাইকিয়াট্রিক ইলনেস হয় তাহলে সেটার জন্য হেল্প নিতে আমাদের পিছপা হওয়া উচিত নয়। এবং যখন সেটা এই যে প্রবলেমস গুলো আসছে সেই প্রবলেমস গুলো ফ্যামিলি মেম্বার্সদেরও সবসময় একটা কন্টিনিউয়াস ওয়াচে রাখা উচিত, তাদের যারা কোভিড এফেক্টেড ছিল কি যে তাদের এই সিমটমস গুলো আসছে কিনা। যদি আসে তাহলে ডেফিনেটলি সেটাকে অ্যাড্রেস করা। ফার্স্ট হচ্ছে ফ্যামিলি মেম্বার্সদেরই ট্রিভিয়ালাইজ করা উচিত নয় কি যে ও আচ্ছা এরকম হচ্ছে ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার নয়, এই জিনিসটা কিন্তু ঠিক নয়। সাপোর্ট করুন কি আচ্ছা দেখা যাক, চেষ্টা করো, এই জিনিসগুলো করলে যদি ঠিক হয়, যদি না হয় তখন উই উইল টেক হেল্প অ্যাবাউট ইট। কোনো সময় মেন্টাল হেলথ সিমটমস কে যখন আজকে যদি আমার কোনো পেশেন্ট মানে কোনো বাড়ির লোকজন বলে কি যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, তাকে ডেফিনেটলি তো বলা হয় না আচ্ছা শ্বাসকষ্ট হচ্ছে হোক কোনো ব্যাপার নয়। তো সেজন্য সিমিলারলি কেউ যদি বলে আমার অ্যাংজাইটি হচ্ছে, আমার মন ভালো থাকছে না, আমার কোনো কিছু করতে ইচ্ছে করছে না, আমার সারাক্ষণ একটা মাথার মধ্যে দিয়ে স্ট্রেস চলছে, তাহলে ডেফিনেটলি সেই সিমটমস গুলোকেও কখনো কোনো সময় নেগলেক্ট করা উচিত নয়। এবং সেই সিমটমস গুলো নিয়ে যেখানে যতটা হেল্প সিক করে হেল্প নেওয়া সম্ভব সেই হেল্প নেওয়াটা উচিত। আজকে আমার এতটাই বলার ছিল পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আর প্যানিক অ্যাটাকস নিয়ে ফর পোস্ট কোভিড। আদারওয়াইজ অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট আমি জাস্ট একটাই বলতে চাই, সেটা মানে একটা বলতে চাই বিকজ আমরা ইন্ডিয়ান সিনারিওতে সত্যি দেখেছি কি যে মেন্টাল হেলথ এতটাই বেশি স্টিগমাটাইজড। মানে আমি জাস্ট একটা ট্রিভিয়াল জিনিস শেয়ার করছি। আমি যখন আমার পোস্ট গ্রাজুয়েট টাইমসে আমি যখন আমার ট্রেনিং নিচ্ছিলাম তখন আমার যে ডিপার্টমেন্টটা ছিল আমার কলেজে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের জাস্ট পাশেই ছিল কার্ডিওলজি ডিপার্টমেন্ট। তো অনেকে কি হতো কার্ডিওলজি ডিপার্টমেন্টে না ঢুকে ভুল করে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে ঢুকে যেত। কার্ডিওলজি ডিপার্টমেন্টের নাম ছিল লারি। তো বলতো লারি হার্ট সেন্টার মে জানা হ্যায়, বাই দ্য ওয়ে আমি লখনৌ থেকে করেছি সো ইটস লাইক হিন্দি। তো আমরা বলতাম আরে নেই নেই ये লারি হার্ট সেন্টার নেই है, ये পাগলখানা है। মানে আমাদেরকে এরকম ভাবে স্টিগমাটাইজ করা হয়েছিল কি এটা পাগলখানা। এবং লিটারালি স্পিকিং পেশেন্টটা ছুটতো, মানে অ্যাজ ইফ যেন ওনাকে কেউ অ্যাটাক করবে, অ্যাজ ইফ কিছু করা হবে এরকম টাইপের। মেন্টাল হেলথ ইন্ডিয়াতে এতটাই স্টিগমাটাইজড কি এখনো মেন্টাল হেলথ স্পেশালিস্ট বা সাইকিয়াট্রিস্টদের পাগলের ডাক্তারই বলা হয়। ঠিক আছে, উই আর নট উই আর নট অপোজিং ইট। হ্যাঁ ডেফিনেটলি আমরা পাগলদের যারা মানে যেটা সিভিয়ার মেন্টাল ইলনেস, যাদের সাইকোটিক ইলনেস বা অন্য কোনো আরো সিভিয়ার ইলনেস লাইক সিজোফ্রেনিয়া এরকম টাইপের সিভিয়ার মেন্টাল ইলনেস আছে, তাদেরকেও আমরা ট্রিট করি। এবং সত্যি কথা বলতে তাদেরও কিন্তু এখন দেখা গেছে কি 66% মানে অ্যাবাউট 2/3 দে রিকভার কমপ্লিটলি।
ঠিক আছে, সেখানে অ্যাংজাইটি আর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হচ্ছে কমন মেন্টাল ইলনেস এর মধ্যে পড়ে, এবং ঠিকঠাক টাইমে ঠিকঠাক ভাবে ট্রিট করলে দে আর 100% কিউরেবল। তো এই জিনিসটাকে ইম্পর্টেন্স দেওয়াটা খুবই জরুরি, কি যে এরকম নয় কি যে আচ্ছা হচ্ছে হোক, বা না সাইকিয়াট্রিস্টের হেল্প নেবো, এ বাবা লোকজন কি বলবে কি সাইকিয়াট্রিস্টের হেল্প নেওয়া হয়েছে। এই স্টিগমাটাইজেশনটা কিন্তু দূর করতে পারবে জেনারেল পপুলেশনকে উঠে এগিয়ে আসতে হবে, কি যখন দরকার হবে তখন দরকার হলে যেমন ফিজিক্যাল ইলনেস এর জন্য হেল্প নেওয়া হয়, এরকম তো বলা হয় না এ বাবা ডাক্তারের কাছে যেতে হবে, কেউ কোনোদিনই এটা বলে না, কিন্তু বলে এ বাবা মানে মেন্টাল হেলথ, যে কোনো মেন্টাল হেলথ স্পেশালিস্ট, মেবি সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলর, সাইকোলজিস্ট, এনিবডি। এই জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের নিজেদের ইনিশিয়েটিভ নিতে হবে, কি যে আমরা নিজেরাই যখন ফ্যামিলি মেম্বার্স এর কারো হচ্ছে তখন আমরা সেটা নিয়ে বলি না কি যে না না আরে কিছু না, ঠিক হয়ে যাবে, জাস্ট মন খারাপ হয়েছে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে আই জাস্ট হোপ দ্যাট থিংস বিকাম বেটার ইন দ্য কামিং ইয়ার্স। তো এটাই আমার। থ্যাংক ইউ ডক্টর দাস, থ্যাংক ইউ সো মাচ। আপনি যেই পয়েন্টগুলো বিশেষ করে মানে আপনি যে সিমটমসগুলো চেনা শেখালেন, আর সেটাকে কিভাবে আইডেন্টিফাই করতে হবে, রেড ফ্ল্যাগসগুলো কী কী, সেগুলো যে আপনি এত ক্লিয়ারভাবে বোঝালেন সেটা খুব দরকার ছিল। ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ। আপনি আরও কিছু জিনিস আমাদের সাথে শেয়ার করলেন, যেমন এই যে আমরা ইজিলি মানে এত স্টিগমাটাইজ করে দিচ্ছি, আমরা নিজেরাই ম্যানেজ করার চেষ্টা করি এটা বলে যে আরে এটা কিছু না, এ ঠিক হয়ে যাবে। বা অনেকে এটাও করে যে আরে মানে কেউ হয়তো ভয় পাচ্ছে, চেষ্টা করছে সে হেল্প নেওয়ার, তাকে আশেপাশের লোকেরা আটকে দেয় যে ইউনো ও ঠিক হয়ে যাবে, তুই ভয় পাচ্ছিস, বেকার ভয় পাচ্ছিস। সো ইট ওয়াজ রিয়েলি ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এবারে আমরা এটাও আমি বলে রাখতে চাই, ইনকেস মানে এইটার মানে যখন আমরা নিজে যেমন ডক্টর দাস বললেন, আমরা যখন নিজেরা চেষ্টা করছি ব্যাপারটাকে ম্যানেজ করার, তো ওটাও যেমন ডক্টর বললেন ওই টাইমটা এক্সিড করে গেলে হেল্প নেওয়াটা খুব দরকার। তো যেটা এটা ঠিক, যদি সাইকিয়াট্রিস্টের কাছে যেতে যেহেতু আমাদের একটা ভয় আছে বা হোয়াট এভার কিছু একটা কাজ তো করে, তো ফিজিশিয়ানের কাছে যান বা অন্য সাইকোলজিস্টের কাছে যান, অ্যাটলিস্ট গো ফর হেল্প। না ঘরে নিজেরা আমি পেরে যাব করে এই ডিলেটা করাটা একদমই খুব হার্মফুল। ডেফিনেটলি থ্যাংক ইউ। এবারে আমরা তাহলে একটু কোয়েশ্চেন আনসার সেশনের দিকে এগোই। তো কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ চ্যাট বক্সে লিখুন যে আই হ্যাভ আ কোয়েশ্চেন, সেক্ষেত্রে আমরা তাকে স্পেসিফিক্যালি বলবো। আচ্ছা, তার আগে আমার একটা কোয়েশ্চেন আছে ডক্টর দাসের কাছে। অনেক সময় কি হয়, মানে আমি এটা খুব কমন দেখেছি, ট্রিটমেন্ট ধরুন শুরু করেন অনেকে, ঠিক আছে, দিয়ে কি করে মাঝ রাস্তায় মেডিসিন বন্ধ করে দেয়। মানে ওরা একটু যখন অ্যাংজাইটি বা ডিপ্রেশনের ক্ষেত্রে একটু বেটার ফিল করছে এই কোভিডের পরেও, তো দিয়ে ওরা বন্ধ করে দেয়। একটা এই রিজন ওরা দেয় যে আমি তো ভালো হয়ে গেছি, আর সেকেন্ড এই রিজন দেয় যে কেউ বলেছে বা ওরা ভাবছে যে লং টার্ম যদি আমি ওষুধ নিই তাহলে এই মানে এই রোগটার থেকে আমি জীবনে বেরোতে পারবো না, তো দিয়ে ওরা নিজে নিজে চেষ্টা করে বেরোতে। তো এটার কি এফেক্ট হতে পারে মেডিসিন মাঝ রাস্তায় বন্ধ করে দেওয়ার? ওকে, এটা নিয়ে আমি দুটো জিনিস বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে কি যে এই অ্যাংজাইটি বা স্ট্রেস ডিসঅর্ডার্স বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার্স এ এখন মেইনলি যে মেডিকেশনস গুলো দেওয়া হয় সেগুলো জেনারেলি অনেক কটা গাইডলাইন্স আছে, জেনারেলি 6 মান্থস মতো কন্টিনিউ করা হয়। ঠিক আছে, এবারে হচ্ছে এই 6 মান্থস যে কন্টিনিউ করতে হবে এই জিনিসটা ইফ নট ইন দ্য ফার্স্ট ভিজিট, পেশেন্টকে অ্যাটলিস্ট সেকেন্ড বা থার্ড ভিজিটে বোঝানো উচিত কি যে আপনাকে এই জিনিসটা 6 মান্থস কন্টিনিউ করতে হবে। 6 মান্থস কন্টিনিউ না করলে কি প্রবলেম হবে সেই জিনিসগুলো তাদের বলে দেওয়া উচিত, কেন 6 মান্থস কন্টিনিউ না করলে যা হয়, এটা খুব কমন একটা জিনিস, কেন দেখা গেছে কি 1 থেকে 2 মাসের মধ্যে সিমটমস জেনারেলি রিজলভ করে যায়, যে মেইন প্রবলেমস গুলো সেগুলো ঠিক হয়ে যায়। কিন্তু আমরাও বা 6 মান্থস কেন দিই? 6 মান্থস দেওয়ার এই যে টাইম পিরিয়ডটা, এটার ইম্পর্টেন্সটা হচ্ছে টু প্রিভেন্ট ফার্দার এপিসোড। মানে আমি যদি মাঝখানে বন্ধ করে দিই তাহলে আবার একটা ডিপ্রেসিভ বা অ্যাংজাইটি এপিসোড হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আমরা যদি 6 মান্থস কন্টিনিউ করি তাহলে জেনারেল পপুলেশনের যতটা চান্স আবার হওয়ার, মানে এটা নয় কি যে 6 মাস কন্টিনিউ করলে জীবনে হবে না, মানে এটা কোনো গ্যারান্টি নয়। এটা হচ্ছে কি যে 6 মাস কন্টিনিউ করলে বাকি যাদের জীবনে কোনোদিন হয়নি তাদের হওয়ারও চান্স যতটা, আপনার হওয়ারও ততটাই চান্স, মানে আপনার হওয়ার জেনারেল পপুলেশনের মতো চান্স। বাট কিন্তু আপনি যদি মাঝখানে বন্ধ করে দেন তাহলে আপনার হওয়ার চান্সটা আবার দেখা যায় কি 3 to 4 টাইমস বেড়ে যায়, ডিপ্রেশনের জন্য ইভেন 6 টাইমস। তো সেই জন্য ওনাদেরকে প্রথমেই এই জিনিসটা ক্লিয়ারলি বলা উচিত কি কমপ্লায়েন্স ইস্যুসটা খুব জরুরি। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে কমপ্লায়েন্সের জন্য আমরা দেখেছি কমপ্লায়েন্সের একটা প্রবলেম হয় যে পেশেন্টের সাইড এফেক্ট হয়।
ঠিক আছে, কিছু কিছু দের আর ভেরি মাইনর সাইড এফেক্ট, কিন্তু কিছু মাইনর সাইড এফেক্ট ওষুধগুলোর হয়। যেমন অনেকের হয় কি একটু ঘুম পায়, ঠিক আছে, অনেকের হয় কি যে মানে যতটা ধরুন আগে যেরকম ইমোশনাল রিঅ্যাক্টিভিটি ছিল, মনে করেন কি তারা মনে করেন কি আমাদের অতটা ইমোশনাল রিঅ্যাক্টিভিটি হচ্ছে না। ওনাদেরকে এই জিনিসগুলো বোঝানো হয়েছে কি সাইড এফেক্ট গুলো আস্তে আস্তে কমে যাবে, এবং যদি সাইড এফেক্ট হয় আমরা সেভাবে ডোজ অ্যাডজাস্ট করতে পারি। বাট আপনাকে ফলো আপে থেকে আমাকে সেই প্রবলেম গুলো বলতে হবে যাতে আমি সেই জিনিসগুলো করতে পারি। মানে ইউ হ্যাভ টু অলসো গিভ মি আ চান্স টু সলভ ইউর প্রবলেমস। সেটা যদি আপনি না দেন তাহলে ওই প্রবলেমটা আপনার বাড়বেই এবং তাতে কিছু হেল্প হবে না। তো এই জিনিসটা যদি আমরা যত তাড়াতাড়ি ওনাদেরকে এই জিনিসটা বলতে পারি, তাতে কি হয় বাইরের যে ইনফ্লুয়েন্সেস গুলো সেগুলো হওয়ার আগে নিজের ইনফ্লুয়েন্সটা করতে হবে। মানে আমি বলতে চাইছি কি যে বোঝাতে হবে কি ট্রিটমেন্ট সিনারিওটা কি। তো সেই জিনিসটা ইম্পর্টেন্ট ফর মানে মেন্টাল হেলথের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কি যে আমরা যখন ট্রিটমেন্ট স্টার্ট করছি, ইফ নট দ্য পেশেন্ট বাট লিস্ট আমার ফ্যামিলি মেম্বার্সকে এই জিনিসটা বোঝাই কি এই ইম্পর্টেন্স এই ট্রিটমেন্টটা এতটা কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ। আমার আরেকটা কোয়েশ্চেন আছে, খুব কমনলি এটাও আমি পাই, এটা ডক্টর মন্ডলের কাছে আছে। কি হয় যারা স্পেশালি প্যানিক যাদের অ্যাটাকসগুলো হয় ওদের ওই সময় যে বুক ধড়পড় করা, শ্বাস না নিতে পাওয়া, এই ইস্যুসগুলো হয়। তো ওরা কি করে কিছু করেও এটা এস্টাবলিশ করার চেষ্টা করে যে আমার প্রবলেমটা ফিজিক্যাল, মেন্টাল নয়। ওকে, আর সেক্ষেত্রে ওরা কি করে একজন ফিজিশিয়ানকে দেখান, টেস্ট করান, দিয়ে ওরা ওই ডায়াগনোসিসে স্যাটিসফাইড হয় না, তো ওরা কি করে আরেকজনের কাছে যায়। অ্যান্ড ওরা এটা বলে যে ডাক্তার ভুল করছে বা টেস্টের রেজাল্ট ঠিক নেই, বাট আমি মেন্টালি ইল না, ঠিক আছে। বাট সেক্ষেত্রে কখন এটা ওরা মানে একবার মানে কোন একটা সলিড টাইম কখন ওদের বুঝে যাওয়া উচিত যে না বারবার যখন বলছে মানে এইবারে তো আমার যাওয়া উচিত, মানে কি দেখলে ওরা বুঝতে পারবে? বিকজ ওরা ভাবে হার্ট অ্যাটাক হচ্ছে, ওদের রোজ একটা প্রশ্ন থাকে যে মেবি আমি আজকে সকালে আর উঠতে মানে নেক্সট দিন সকালে উঠতে পারবো না বিকজ শ্বাসকষ্ট হচ্ছে। তো সেটাকে একটু প্লিজ বোঝান। আপনি খুব ভালো একটা পয়েন্ট নিয়ে কথাটা তুলেছেন, টপিকটা তুলেছেন। দেখুন, প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রেই ধরুন, প্যানিক ডিসঅর্ডার হচ্ছে গিয়ে তার অনেকগুলো প্রভিশনাল ডায়াগনোসিস হয়। তার অর্থ মানে অনেকগুলো ফিজিক্যাল কন্ডিশন হয় যেগুলো প্যানিক অ্যাটাকের মতো প্রেজেন্ট করতে পারে। এবার তার মধ্যে 95% যেগুলো ডায়াগনোসিস আছে সেগুলো যে ফিজিশিয়ান দেখছেন, ওনাকে প্রথমবার বা দ্বিতীয়বার বা তৃতীয়বার যাকেই দেখাচ্ছেন, তিনি 95% ক্লিনিক্যাল এক্সামিনেশন করেই ডায়াগনোস করা সম্ভব যে হ্যাঁ এই ফিজিক্যাল কন্ডিশন গুলো ওনার নেই। বাকি 5% যেগুলো প্রভিশনাল ডায়াগনোসিস রয়ে গেল সেগুলো কিছু টেস্ট দিয়ে রুল আউট করা সম্ভব। এবার রুল আউট উনি টেস্ট গুলো দিয়ে করে দিলেন, এবার তারপরে স্বাভাবিক, তারপরে উনি সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে রেফার করলেন। এরপরেও দেখা যায় যে তারা সাইকিয়াট্রিক হেল্প নেওয়ার কোনো রকম চেষ্টা করেন। এবার সমস্যা হচ্ছে মেন্টাল ইলনেস গুলোকে ডায়াগনোসিস কোনো ব্লাড টেস্ট বা কোনো সিটি বা এমআরআই করে করা সম্ভব না। তার জন্য স্পেসিফিক টেস্ট আছে, সেগুলো বোঝার ক্ষমতা জেনারেল পপুলেশনের নেই। একজন সাইকিয়াট্রিস্ট সেই টেস্ট গুলো করে বুঝতে পারবেন, কিন্তু তাকে সেই চান্সটা দিতে হবে। সুতরাং যদি বারবার একই সমস্যা আপনার হচ্ছে, ফিজিশিয়ানের কাছে বারবার গিয়ে একই উত্তর পাচ্ছেন, তাহলে আপনার অন্তত এটা ধরে নিয়ে যে কোনো আমার লাভ হবে না, স্টিল একবার তবুও আপনার কোনো সাইকিয়াট্রিস্ট কোনো সাইকোলজিস্টকে দেখানো উচিত এবং তাদের অ্যাডভাইস ফলো কিছুদিনও অন্তত করা উচিত। কারণ আপনি নিজেই তার ফলো আপে থেকে যদি উন্নতি দেখতে পান, তাহলে আপনি আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিক প্রবলেম ছিল, যেটা আপনার রিজলভ করে গেল। এর থেকে বেশি ক্লিয়ারলি তো কোনোভাবেই আপনি নিজে বোঝা ছাড়া আর অন্য কোনো টেস্ট ভুল হতে পারে, ডাক্তার ভুল হতে পারে, আপনি নিজে তো ভুল হবেন না, আপনি নিজে তো ফিল করতে পারবেন। সুতরাং সেই টেস্ট, সেই বিশ্বাস করুন, সেই ভরসাটা রাখুন আর হেল্প নিন। ঠিক আছে, থ্যাংক ইউ। এটাই বলা আছে। কেউ কারোর কোয়েশ্চেন থাকলে প্লিজ আপনারা চ্যাট বক্সে টাইপ করে জানান। আচ্ছা, তার মাঝখানে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, যেমন আমি জাস্ট এক মিনিট ইন্টারাপ্ট করছি অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি আমি যেটা বলতে যাচ্ছিলাম, ডক্টর সাথী বললেন, আমরাও এক্স্যাক্টলি যখন প্যানিক ডিসঅর্ডার পেশেন্টস এরকম অলরেডি 3বার 4বার 5বার সব ফিজিক্যাল ইভ্যালুয়েশন করে আমাদের কাছে ফাইনালি আসেন এই জন্য কি যে হ্যাঁ তাদেরকে মোটামুটি ধাক্কা মেরে পাঠানো হয়েছে কি যে না এবার আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যান, আমি আর দেখবো না আপনাকে, ঠিক আছে, কারণ কি না আপনার সাইকিয়াট্রিক ইলনেস হয়েছে।
তখন আমরাও অ্যাকচুয়ালি ফার্স্ট এটাই বলি কি আপনি মেডিকেশনটা স্টার্ট তো করুন, মেডিকেশনটার কোনো সাইড এফেক্ট অ্যাজ সাচ নেই। আপনি মেডিকেশন নিয়ে যদি আপনার ইমপ্রুভ না হয়, আপনি যদি একটা অ্যাটলিস্ট 1 মাস ফলো আপ থেকেও আপনার মনে হচ্ছে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন উই উইল ট্রাই ফাইন্ডিং আউট হোয়াটস দ্য রিজন। বাট এখন আমাদের যেটা প্রভিশনাল ডায়াগনোসিস হচ্ছে যেটা প্যানিক ডিসঅর্ডার, এবং অ্যাকচুয়ালি প্যানিক ডিসঅর্ডার খুব ভালোভাবে রেসপন্ড করে উইথ ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। মানে যদি ঠিকঠাক ভাবে ঠিকঠাক ডোজে ঠিকঠাক ভাবে দেওয়া হয়, ইট রেসপন্স ভেরি ওয়েল। এবং সেটার সময় দেখা যায় কি ডেফিনেটলি প্যানিক ডিসঅর্ডার পেশেন্টটা ইমপ্রুভ করে, এবং যেহেতু ইমপ্রুভ করে তাহলে তারা ফলো আপ করে। হ্যাঁ, এটা একটা প্রবলেম কি বন্ধ করে দেয়, বাট অ্যাটলিস্ট ফলো আপ করে, এটা ভেবে কি মানে দে হ্যাভ অ্যাটলিস্ট সাম বিলিভ কি হ্যাঁ এটা তাহলে ফাইনালি হয়তো সাইকিয়াট্রিক ডায়াগনোসিসই কোনো। তো ওটাই একমাত্র ওয়ে কি সামহাউ মেডিকেশনটা চালু করিয়ে প্রুফ করানো কি যে হ্যাঁ এটাই হচ্ছে আপনার ডায়াগনোসিস, আর কোনো ওয়ে নেই প্রুফ করানোর। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হয়, যখন যেহেতু আমরা এখন মেডিসিনের ব্যাপারেও গুগলে পড়ে নিই, ঠিক আছে, মানে অনেককেই আমি দেখি ওরা গুগলে পড়ে ডিসাইড করে যে ডক্টর যে মেডিসিনটা প্রেসক্রাইব করেছে ওটা আমি নেব কি নেব না, আমরা ডিসাইড করার চেষ্টা করি। তো এই সাইকাইট্রিক ইলনেসের ক্ষেত্রেও এটা করে যে ওরা ডিসাইড করে নেয় যে এটা আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে ওষুধটা, বা এটা ঘুমের ওষুধ, তো আমি এটা খাবো আর বাকিটা খাবো না, ঠিক আছে। আর এই আমি কোভিডের মধ্যেই বলছি, যখন কোভিড মানে ঠিক হয়ে হসপিটাল থেকে রিলিজ হয়ে গেছে, তারপরে হয়তো ওনাকে ইউনো সাইকাইট্রিক রেফারেন্স করা হয়েছে, দিয়ে সেক্ষেত্রে উনি ডিসাইড করে কম ওষুধ খাচ্ছেন কেউ, কিন্তু তারপরে উনি ডাউট ক্রিয়েট করছেন যে তাহলে আমার ডক্টর প্রপার চিকিৎসা করেনি, বিকজ আমার কোভিডও সারছে না, ঠিক আছে, কেন কি ওই সিমিলার সিমটমস মানে শ্বাসকষ্ট হওয়া এই ব্যাপারগুলো ওনার কন্টিনিউ করছে। তো সেক্ষেত্রে নিজে ডিসাইড করে নেওয়াটা কতটা ঠিক? নিজে ডিসাইড করে নেওয়া তো ডেফিনেটলি ঠিক নয়। মানে গুগল হ্যাজ ইজ আ বুন অ্যান্ড আ বেন। মানে গুগল ডেফিনেটলি আমাদের কাছে অনেক গুণ আমাদের জন্য, বাট ডেফিনেটলি বেন এই যে জিনিসে। আমরা জেনারেলি সেটার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে কি যে আমরা জেনারেলি যেটা কমন টার্মে ইউজ করি, আমরা জিজ্ঞাসা করি আপনি প্যারাসিটামল কতবার খেয়েছেন লাইফে, ঠিক আছে। ডেফিনেটলি পেশেন্টরা প্যারাসিটামল এতটাই একটা কমন মেডিকেশন কি অনেকবারই খেয়ে থাকে। আমরা জিজ্ঞেস করি আচ্ছা আপনি গুগল করুন প্যারাসিটামলের সাইড এফেক্টস, ওখানেও দেখবেন লাস্টে শক, কোমা, ডেথ এইসবও লেখা থাকবে। মানে প্যারাসিটামল সবকিছু মেডিকেশনেরই একটা ডোজের ওপরে গিয়ে প্রবলেমস হতে পারে। মানে ইভেন মানে একটা যদি ইডিওসিনক্রাটিক রিঅ্যাকশন বলে কি যে সাডেনলি কারো একজনের হয়েছে, ওটা নোন সাইড এফেক্ট নয়, সেটাও গুগলে লেখা থাকে। তো জেনারেলি আমরা চেষ্টা করি সেভাবে এক্সপ্লেন করার কি দেখুন সব মেডিকেশন, আপনি জল খান যেটা সেটারও একটা সাইড এফেক্ট আছে, আপনি যেটা খাবার খাচ্ছেন তাতেও কিছু একটা ভেজাল মেশানো আছে সেটারও সাইড এফেক্ট আছে। তো আপনি কি খাবার বা জল খাওয়া বন্ধ করে দিচ্ছেন? ডেফিনেটলি করছেন না। তো সেজন্য সাইড এফেক্টের কথা ভেবে যদি আপনি মেডিকেশন না নেন তাহলে এফেক্টটাও হবে না, মানে আপনি ভালোও হবেন না। তো সেজন্য ইট ইজ অলওয়েজ মানে এটা এটা একটা কমন প্রবলেম, চ্যালেঞ্জিং হয় মাঝে মাঝে। বাট অনেক সময় আমরা দেখেছি কি যারা অলরেডি সাইকিয়াট্রিক হেল্প নিতে চলে এসছে তারা জেনারেলি নিয়ে নেয়। মানে এটা নয় কি যে মেডিকেশনসটা হয়তো নিজেদের মতো যদি এডুকেটেড হয় এবং খুব ডিটেলসে পড়তে জানে, নিজেদের মতো যেটা দেখলো স্লিপ মেডিকেশন সেটা বন্ধ করে দিল, মেইন মেডিকেশনটা চালালো। বাট ইভেন দ্যাট অলসো মানে সেটাও আমাদের হেল্প করে। মেইন মেডিকেশনটা যদি চালায়, স্লিপ মেডিকেশনটা নিজে থেকে বন্ধ করে দেয়, ইট হেল্পস। বাট ডেফিনেটলি উইদাউট ডক্টরস অ্যাডভাইস কোনো কিছুই নিজে থেকে চেঞ্জ করাটা ঠিক নয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মানে ডক্টর দাস, এত এত মূল্যবান ইনফরমেশন, আমি বলবো এগুলো আমাদের জন্য খুব দরকার ছিল। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর মন্ডল। আপনি এই যে ফিজিশিয়ানের যে পার্সপেক্টিভ যেটা আপনি দেখেন সেটাও আমাদের জানার দরকার ছিল, বিকজ আমরা ভাবি তো যে যারা ফিজিশিয়ানের কাছে যায় তারা মেন্টালি তো হেলদি, মানে এটাও একটা মানুষের ভাবনা চিন্তা। তো আজকে আমাদের সময় এখানে শেষ হয়ে আসছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আজকে সানডের দিনে ওয়েদারও ভালো, সেখানে আপনারা এত মূল্যবান টাইম বের করে আপনারা এসে আমাদের জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি এই ওয়েবিনার থেকে আপনারা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুবই মানে যেগুলো লাইফ সেভিং হতে পারে নিজের জন্য, ইভেন মানে আশেপাশে যারা রয়েছে ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, যদি আমরা দেখতে পাই এরকম আইডেন্টিফাই করতে পারি, হেল্প দিতে পারি কাউকে। সো সেক্ষেত্রে আরও যদি কারোর কোয়েশ্চেন্স থাকে পরে মনে পড়ে, তো সেক্ষেত্রে আপনারা মেল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। অ্যান্ড ভালো থাকুন। গুড ইভিনিং, বাই বাই।